ডিসেম্বরের শহরে লিখেছেন সবুজ আহমদ মুরসালিন। পর্ব ২। আজ রবিবার। গতকাল বিকেলে বৃষ্টি হওয়াতে আজ সকালের বাতাসে মৃদু শীতের ছোঁয়া। শহরের গায়ে কুয়াশার চাদর পড়েছে। অন্য বছরের তুলনায় এবার শীত কম হলেও আজ সকালের আবহাওয়া যেন আলাদা। নরম, ধীর, কিছুটা বিষণ্ণ আর কিছুটা আশাব্যঞ্জক। ঢাকা শহর এখনও নিস্তরঙ্গ। মহল্লার মসজিদ থেকে ভেসে আসা আজানের সুরে জাহানার ঘুম ভাঙে। বিছানায় শুয়ে কিছুক্ষণ চুপ করে শোনে আজানের সুরের ওঠানামা। তারপর ধীরে ধীরে উঠে বসে। অজু সেরে নামাজ আদায় করে সে দীর্ঘ সময় মোনাজাতে তার ২ মেয়ের জন্য দোয়া করে। চারদিকের নিস্তব্ধতার মধ্যে শুধু তার কণ্ঠের ধ্বনি, মায়ের অন্তরের গভীর প্রার্থনা আর চোখের অশ্রু বুঝিয়ে দেয় তার সমস্ত চাওয়া তার ২ মেয়ের জন্যই। চোখের কোণে জমে থাকা জল সে হাতের আঙুলে মুছে নেয়। আজ বিশেষ দিন। আজ সে মন খারাপ করবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে। আজ তার বড় মেয়ে নীলার জন্মদিন। জাহানারা মোনাজাত শেষ করে নীলার ঘরে চলে যায়। ঘরটা কেমন ফাঁকা। নীলা ছাড়া সব কিছুই আছে, কিন্তু তবুও জাহানার মনে হচ্ছে পুরো ঘরটা ফাঁকা, কেমন শূন্য চারপাশ। জাহানার চোখ চলে যায় দেয়ালে টাঙানো পুরনো ফটো ফ্রেমের দিকে। নীলার ছোটবেলার একটা ছবি সেখানে রাখা। মাথায় সামান্য চুল, চোখে বিস্ময়, মুখে একটা কৌতূহল ভরা হাসি। এই ছবি দেখলেই আজও তার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন প্রথমবার নিজের কোলে তুলে নিয়েছিল নীলাকে। নীলা যখন পৃথিবীতে আসে তখন সে ছিল একটুখানি হাতের তালুতে রাখা যায় এমন ছোট্ট প্রাণ, সদ্য জন্মানো একটা শিশু। সেই দিনই জাহানারা এক অদ্ভুত উপলব্ধিতে কেঁপে উঠেছিল। সে আবিষ্কার করেছিল এইটুকু একটা মানুষ, অথচ কী আশ্চর্য মিল তার নিজের সঙ্গে। চোখের পাতার বাঁক, নাকের ছাঁচ, ঠোঁটের টান, যেন আয়নায় সে নিজের ছোট্ট প্রতিচ্ছবি দেখছে। তার ছোট মেয়ে নিহা দেখতে অনেকটা তার বাবার মতো হলেও নীলা ছিল হুবহু তার মতো। তার ছোটবেলার ছবি আর নীলার ছবি দেখলে কেউ আলাদা করতে পারবে না। ২টা মানুষ আলাদা। জাহানারার চোখ আবারও ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আজ সে মন খারাপ করবে না, সে কাঁদবে না। সকালের আলো ধীরে ধীরে ঘরের কোণে ছড়িয়ে পড়ছে। জানালার ফাঁক গলে আসা নরম রোদ ঘুম ভাঙিয়ে দিচ্ছে ঘরের প্রতিটি কোণে। নীলার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় পাশের ছাদে কাক আর কবুতরের ভিড়। দূরে কোথাও অটো রিকশার হু হু শব্দ ভেসে আসছে। বাইরে এখন ঢাকা শহরের ব্যস্ততা বাড়ছে। নীলার ঘর থেকে বেরিয়ে জাহানারা রান্নাঘরের দিকে রওনা করল। যত সময় যাচ্ছে জাহানারার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। তাকে একা হাতে পুরো পরিবার সামলাতে হয়। হাসান আহমেদকে বেরোতে হবে বলে সে কয়েকবার তাকে তাড়া দিয়েছে। অন্যদিকে নিহাকে একবার ডেকে এলেও সে ঘুমিয়ে আছে, কিন্তু গতকালই মাকে সকাল সকাল ডেকে দেওয়ার জন্য কয়েকবার বলেছে সে। জাহানারার নিহার রুমে এসে আবারও ডেকে গেল, তবুও নিহার ঘুম ভাঙল না। জাহানারা হাল ছেড়ে দিয়ে সোজা চলে এলো রান্নাঘরে। চুলায় চা বসাতে বসাতে শুনতে পেল হাসান আহমেদ বলছে, জাহানারা, আমার রেডি হওয়া দরকার, দেরি হয়ে যাচ্ছে। ডিসেম্বরের শহরে লিখেছেন সবুজ আহমদ মুরসালিন। পর্ব ২। আজ রবিবার। গতকাল বিকেলে বৃষ্টি হওয়াতে আজ সকালের বাতাসে মৃদু শীতের ছোঁয়া। শহরের গায়ে কুয়াশার চাদর পড়েছে। অন্য বছরের তুলনায় এবার শীত কম হলেও আজ সকালের আবহাওয়া যেন আলাদা। নরম, ধীর, কিছুটা বিষণ্ণ আর কিছুটা আশাব্যঞ্জক।
ঢাকা শহর এখনও নিস্তরঙ্গ। মহল্লার মসজিদ থেকে ভেসে আসা আজানের সুরে জাহানার ঘুম ভাঙে। বিছানায় শুয়ে কিছুক্ষণ চুপ করে শোনে আজানের সুরের ওঠানামা। তারপর ধীরে ধীরে উঠে বসে। অজু সেরে নামাজ আদায় করে সে দীর্ঘ সময় মোনাজাতে তার 2 মেয়ের জন্য দোয়া করে। চারদিকের নিস্তব্ধতার মধ্যে শুধু তার কণ্ঠের ধ্বনি, মায়ের অন্তরের গভীর প্রার্থনা আর চোখের অশ্রু বুঝিয়ে দেয় তার সমস্ত চাওয়া তার 2 মেয়ের জন্যই। চোখের কোণে জমে থাকা জল সে হাতের আঙুলে মুছে নেয়। আজ বিশেষ দিন। আজ সে মন খারাপ করবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে। আজ তার বড় মেয়ে নীলার জন্মদিন। জাহানারা মোনাজাত শেষ করে নীলার ঘরে চলে যায়। ঘরটা কেমন ফাঁকা। নীলা ছাড়া সব কিছুই আছে, কিন্তু তবুও জাহানার মনে হচ্ছে পুরো ঘরটা ফাঁকা, কেমন শূন্য চারপাশ। জাহানার চোখ চলে যায় দেয়ালে টাঙানো পুরনো ফটো ফ্রেমের দিকে। নীলার ছোটবেলার একটা ছবি সেখানে রাখা। মাথায় সামান্য চুল, চোখে বিস্ময়, মুখে একটা কৌতূহল ভরা হাসি। এই ছবি দেখলেই আজও তার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন প্রথমবার নিজের কোলে তুলে নিয়েছিল নীলাকে। নীলা যখন পৃথিবীতে আসে তখন সে ছিল একটুখানি হাতের তালুতে রাখা যায় এমন ছোট্ট প্রাণ, সদ্য জন্মানো একটা শিশু। সেই দিনই জাহানারা এক অদ্ভুত উপলব্ধিতে কেঁপে উঠেছিল। সে আবিষ্কার করেছিল এইটুকু একটা মানুষ, অথচ কি আশ্চর্য মিল তার নিজের সঙ্গে। চোখের পাতার বাঁক, নাকের ছাঁচ, ঠোঁটের টান, যেন আয়নায় সে নিজের ছোট্ট প্রতিচ্ছবি দেখছে। তার ছোট মেয়ে নিহা দেখতে অনেকটা তার বাবার মতো হলেও নীলা ছিল হুবহু তার মতো। তার ছোটবেলার ছবি আর নীলার ছবি দেখলে কেউ আলাদা করতে পারবে না। 2টা মানুষ আলাদা। জাহানারার চোখ আবারও ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আজ সে মন খারাপ করবে না, সে কাঁদবে না। সকালের আলো ধীরে ধীরে ঘরের কোণে ছড়িয়ে পড়ছে। জানালার ফাঁক গলে আসা নরম রোদ ঘুম ভাঙিয়ে দিচ্ছে ঘরের প্রতিটি কোণে। নীলার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় পাশের ছাদে কাক আর কবুতরের ভিড়। দূরে কোথাও অটো রিকশার হু হু শব্দ ভেসে আসছে। বাইরে এখন ঢাকা শহরে ব্যস্ততা বাড়ছে। নীলার ঘর থেকে বেরিয়ে জাহানারা রান্নাঘরের দিকে রওনা করলো। যত সময় যাচ্ছে জাহানারার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। তাকে একা হাতে পুরো পরিবার সামলাতে হয়। হাসান আহমেদকে বেরোতে হবে বলে সে কয়েকবার তাকে তাড়া দিয়েছে। অন্যদিকে নিহাকে একবার ডেকে এলেও সে ঘুমিয়ে আছে, কিন্তু গতকালই মাকে সকাল সকাল ডেকে দেওয়ার জন্য কয়েকবার বলেছে সে। জাহানারার নিহার রুমে এসে আবারও ডেকে গেল, তবুও নিহার ঘুম ভাঙল না। জাহানারা হাল ছেড়ে দিয়ে সোজা চলে এলো রান্নাঘরে। চুলায় চা বসাতে বসাতে শুনতে পেল হাসান আহমেদ বলছে, জাহানারা, আমার রেডি হওয়া দরকার, দেরি হয়ে যাচ্ছে। জাহানারা কণ্ঠ ছেড়ে বললেন, তোমার চাটা বসিয়ে এখনই আসছি। পাশের ঘর থেকে হাসানের গলায় আবারও ভেসে এলো, এই জাহানারা, আমার শার্টটা আয়রন করেছো? জাহানারা চা বানানো শেষ না করেই হাতে থাকা চামচটা চুলার পাশে রেখে ছুটে গেল ঘরে। কাল রাতে আয়রন করে শার্টটা তো তোমার খাটের উপরেই রেখেছি। হাসান তখনও বিছানার এক পাশে বসে মোবাইল দেখতে দেখতে বলল, তুমি জানো না আজকে মিটিং আছে, সাদা শার্টটা লাগবে, তুমি তো নীলটা রেখেছ। জাহানারা একটু বিরক্ত হলেও কিছু বলল না। রান্না ফেলে আবারও আয়রন বের করে শার্টটা আয়রন করতে লাগলো। আয়রন শেষ হলে শার্ট দিয়ে তিনি আবারও ছুটলেন রান্নাঘরে। দুধটা ফুটে গেলে পায়েস বসাবেন। ঠিক এমন সময় নিহার ঘর থেকে আবার একটা ডাক পড়ল, মা,
তুমি আমাকে ডাকুনি কেন? গতকাল কতবার বলেছি আজ সকালে ভার্সিটি যেতে হবে। জাহানারা রান্নাঘর থেকে বলল, তোকে একটু আগেও ডেকে এসেছি, ওঠার কোনো ইচ্ছা নাই দেখে চলে এসেছি। নিহা ঘুম ঘুম চোখে রান্নাঘরে চলে এলো। ঘুম চোখে ফ্যাকাশে মুখে বলল, মা, আজ আপুর জন্মদিন না? তোর মনে আছে? মনে থাকবে না কেন? এই দিনটার কথা কি ভুলতে পারি আমি? আপু আজ আমাদের সাথে থাকলে কত মজা হতো। কিন্তু নিহাকে কথা শেষ করতে দিল না জাহানারা। সে বলল, কাজ শেষ করে নীলার জন্য কেক নিয়ে সোজা চলে আসিস। আমি এই দিকটা গুছিয়ে রেখে নীলার কাছে চলে যাব। আচ্ছা মা, এবার যা, তোর বাবাকে নাস্তা আর চা দিয়ে আয়। মানুষটা আমাকে তাড়া দিয়ে পাগল করে ফেলল। নিহা বাবাকে খাবার দিয়ে সোজা চলে এলো তার রুমে। তার হাতে সময় নেই, তাকেও বের হতে হবে। জাহানারার পায়েস রান্না শেষ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। সে পায়েসে বেশি চিনি দিয়ে ফেলেছে। নীলা চিনি কম খেতে পছন্দ করে। সে বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না। তার বিরক্ত প্রকাশ করা অর্থহীন। সে কার কাছে বিরক্ত প্রকাশ করবে? এখন সে কি করবে ভাবতে ভাবতে রুম থেকে হাসান আহমেদের কণ্ঠ ভেসে এলো, জাহানারা, আমার ঘড়িটা কোথায় রেখেছো? একটা জিনিসও পাই না ঠিক জায়গায়। জাহানারা ঘরে এসে ড্রেসিং টেবিলের পাশে থাকা ঘড়িটা হাতে নিয়ে এগিয়ে দিয়ে বলল, এই নাও, কাল রাতে ঘড়িটা তুমি এখানেই রেখেছিলে, সকাল হতেই ভুলে গেলে? জাহানারার ভার মুখটা হাসানের চোখে পড়ল। সে তার কাছাকাছি এসে বলল, তোমাকে ছাড়া কি যে হতো আমার। হয়েছে, আর ঢং করতে হবে না। জাহানারার কথা উপেক্ষা করে হাসান তার বুকের মধ্যে জড়িয়ে নিল তাকে। নিস্তব্ধতায় কেটে গেল সময়। হাসান বলল, তুমি কখন আসবে? হাতের কাজগুলো শেষ করে বের হব। জাহানারা বলল, গাড়ি পাঠিয়ে দিব আমি? আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। আচ্ছা, এসে আমাকে মেসেজ দিয়ে জানিও। কল দিও না, মিটিংয়ে থাকতে পারি। আচ্ছা, তাই করব। হাসান বেরিয়ে গেলে জাহানারা তার ছোট মেয়ে নিহার জন্য খাবার রেডি করতে লাগলো। তখনই নিহা এসে বলল, মা, আমি বেরোলাম, খেয়ে যা, সময় নেই, আমি বাহিরে খেয়ে নিব। জাহানারা তবুও খাবার প্লেট নিয়ে নিহার কাছে ছুটে এলো। জোর করে নিজ হাতে সামান্য খাইয়ে দিল মেয়েকে। সে বলল, সাবধানে চলাফেরা করিস। আচ্ছা মা, এত চিন্তা করতে হবে না, আমি সাবধানেই থাকব। চিন্তা করি কি শুধু শুধু? আমি সাবধানে থাকবো, এত চিন্তা করতে হবে না। চিন্তা করে করে নিজের শরীরটা কি করেছো দেখেছো? এখন একটু নিজের যত্ন নাও, তোমার মেয়ে আর ছোট নেই। জাহানারার মুখে এক বিষণ্ণ হাসি ফুটে এলো। নিহা জানে এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক দুঃখবোধ। সে তার মাকে বলে, এবার সত্যি দেরি হয়ে যাবে, আমি বের হলাম, তুমি সাবধানে যেও। নিহাও বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে জাহানারার মনে হলো বাসাটা হঠাৎ করে শূন্য আর নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগের বিরক্তিটা উবে গেল। এখন তার মন কেমন করছে, একা লাগছে। মানুষ আসলে একাকিত্বের মধ্যেই টের পায় আপনজনদের গুরুত্ব। তাই হয়তো মানুষ একা বাঁচতে পারে না। অন্তত কথা বলার মতো একজন মানুষ তো দরকারি, ভীষণ দরকার। নীলার পছন্দের খাবারগুলো রান্না শেষ করে জাহানারা সেগুলো টিফিন বক্সে সুন্দরভাবে গুছিয়ে নিল। তারপর ব্যাগটা হাতে নিয়ে সেও বেরিয়ে পড়ল। বাসার নিচে নেমেই রিক্সা পেয়ে গেল সে। রিক্সা বসে সে ভাবছে, নীলার কথা ভাবছে। নীলার কথা ভাবতে গেলেই তার মন খারাপ হয়ে যায়। মেয়েটার জন্য তার বুকে ভীষণ দুঃখবোধ। রিক্সা যখন ধীরে ধীরে তার গন্তব্যের পথে এগিয়ে চলেছে, তখন পেছনে ফেলে আসা সেই সকালের ব্যস্ততার কথা ভেবে জাহানারার মনে হতে লাগলো, ভালোবাসা মানে কখনো কখনো কেবল রান্নাঘরে সময় কাটানো এক সকাল। নিশ্চিদ্র নীরবতার মধ্যেও একটা অজানা অস্থিরতা যেন ঘরটাকে ঘিরে রেখেছে। জানালার পর্দা নড়ছে হালকা বাতাসে,
কিন্তু সেই নড়াচড়াও যেন একটা আতঙ্ক লুকিয়ে আছে। ঘরের এক কোণে বিছানায় শুয়ে আছে নীলা, চোখ দুটি বিস্ফারিত, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। তার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এবার বুঝি আর সে নিঃশ্বাস নিতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে নীলা বুঝতে পেরেছিল শরীরে কিছু একটা ঠিক নেই। বুকের ভেতর চাপা এক ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল সারা শরীরে। চারপাশটা যেন ঘোলাটে হয়ে আসছিল তার। প্রথমে সে ভেবেছিল রাতে না ঘুমানোর কারণে তার এমন লাগছে, কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই সে অনুভব করল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। আতঙ্কিত কণ্ঠে কোনো রকমে সে নার্সকে ডাকলো। নার্স এসে তড়িঘড়ি করে নীলার ব্লাড প্রেশার, পালস আর অক্সিজেন লেভেল মাপলো। সব দেখে একটু থেমে বলল, এটা প্যানিক অ্যাটাক। মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে এমনটা হয়। ভয় পাওয়ার কিছু নেই। আমি ইঞ্জেকশন দিচ্ছি, একটু পরেই আপনি স্বাভাবিক হয়ে যাবেন। ইঞ্জেকশন দেওয়ার পর কিছুটা সময় পেরোতেই নীলার নিঃশ্বাস স্বাভাবিক হতে শুরু করলো। নার্স নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি স্যারকে কল করব? না, বাবাকে কল করার দরকার নেই। তাহলে ম্যামকে অন্তত জানাই। নীলা মাথা নাড়ালো। মাকেও না, মা আজ আসবে, এলে আমি নিজেই বলবো। আপনি বরং একটু কষ্ট করে আমার জন্য 1 কাপ চা এনে দিতে পারবেন? সে অনুরোধের সুরে বলল। নার্স মৃদু হেসে বলল, খাবার না খেয়ে চা খাওয়া ঠিক হবে না। আপনার শরীর এখন দুর্বল, এতে মাথা ঘুরে যেতে পারে। আমি এক কাজ করি, একটু শুকনো বিস্কুট এনে দিচ্ছি, তারপর চা দিব। নীলা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। চোখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। একটু আগের ঘটনার কথা মনে পড়তেই সে কেঁপে উঠল। সে ভাবল, তার হাতে কি সত্যি আর সময় নেই? নার্স বেরিয়ে যেতেই ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বাইরে করিডরে নার্সদের নরম পদধ্বনি, দূরের কোনো রোগীর কাশি শব্দ, আর অক্সিজেন মেশিনের হালকা বিপ ভেসে আসছে। কিন্তু ঘরের ভেতরটা যেন একান্তই নীলার নিজের জগৎ, একা, স্তব্ধ, অথচ গভীরভাবে জীবন্ত। সে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিল। বুকের ভেতরে ধুকপুকানি অনেকটা থেমে এসেছে। শরীর ধীরে ধীরে হালকা লাগছে। মন তার মায়ের কথা ভাবে। মানুষটা এখন নিশ্চয়ই ব্যস্ত সময় কাটাচ্ছে। সকাল হলে একা হাতে পুরো পরিবারটা সামলে নেন তিনি। নীলা মাঝে মধ্যে ভাবে, মা কিভাবে পারে এত কিছু একা করতে? সে হলে কি পারত? ঠিক তখনই তার মনে হয়, তার ভাগ্য কি মা হবার সৌভাগ্য আছে? সে কি এতটা সময় পাবে? নীলার মন খারাপ হয়ে যায়। তার জীবনটা কেন এমন হলো? তার ভাগ্যে কেন এমনটা লেখা হলো? চোখের কোণে পানি জমতে না জমতে নার্স ফিরে এসে ট্রেতে ধোয়া ওঠা চা আর কয়েকটা শুকনো বিস্কুট দিল। এই নিন, বলল সে স্নেহ ভরে। আর কিছু লাগলে বলবেন, আমি কাছেই আছি। নীলা চায়ের কাপ হাতে নেয়। বাইরে তখন রোদ জানালায় ঝিকমিক করছে। হাসপাতালের ঘর, সাদা বিছানা, মনিটরের আলোর ঝিলিক, সব কিছুর মাঝেও একটু শান্তি নেমে আসে। হয়তো সাময়িক, হয়তো কোনো নতুন ঝড়ের আগের নিঃশব্দ বিরতি। তবু এই ক্ষণিক শান্তিটুকু এখন তার কাছে অমূল্য। নীলার কেবিনেটটা হাসপাতালের অন্য কেবিনগুলোর মতো নয়, একেবারে বাসার মতো সাজানো। ঘরের এক কোণে ছোট্ট একটা বুকশেলফে সাজানো বইয়ের সারি। নীলা বই পড়তে ভালোবাসে। এখন তার বেশিরভাগ সময় কাটে বইয়ের সঙ্গেই। রুমের ছোট বারান্দায় টব ভর্তি ফুলের গাছ। উত্তরের হাওয়া বয়ে এলো, সেই ফুলের ঘ্রাণে পুরো ঘরটা ভরে যায়। জানালায় ঝুলছে কমলা রঙের পর্দা। সকালের নরম রোদ পর্দা ভেদ করে এসে ছুঁয়ে যায় নীলার শরীরকে। আজ তার ভালো লাগছে। একটু আগে সে অস্থিরতা নেই, মৃত্যু ভয়ও নেই।
মৃত্যুর চিন্তা নীলাকে দুঃখিত করে না, কিন্তু এই পৃথিবী ছেড়ে যাওয়ার কথা ভাবলেই তার বুকটা ভার হয়ে আসে। সে না থাকলেও সব রয়ে যাবে। প্রতিদিন সকাল হবে, ফুলেরা সুবাস ছড়াবে, সন্ধ্যায় পাখি নীড়ে ফিরে আসবে, জ্যোৎস্না আলো ছড়াবে, মানুষ একে অন্যকে ভালোবাসবে। কিন্তু সে আর কাউকে ভালোবাসতে পারবে না, সে আর কারো ভালোবাসা পাবে না। এসব ভাবতে ভাবতে দুটো লাইন মনে পড়ে গেল নীলার। পৃথিবীর সব কিছু পেয়ে গেল, তোমাকে আর পাওয়া হবে না। এসব ভেবে নীলার ভীষণ মন খারাপ হয়। তবে এসবের চেয়ে একটা গভীর কারণ আছে, যার জন্য তার মন ভীষণ ভারী হয়, কিন্তু সে সেটা ভাবতে চায় না। যা সম্ভব নয়, যা হবার নয়, তা ভেবে দুঃখ পাওয়াটা বোকামি। বাস্তবতাকে মেনে নিয়েছে সে, তবুও মাঝে মধ্যে যখন মাথার ভেতর অসম্ভব রকম যন্ত্রণা শুরু হয়, তখন সে ভাবে এসবের শেষ কবে হবে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসে। বারান্দায় বসার সুন্দর ব্যবস্থা আছে। সে বসে বসে ভাবে সে সুখী, জীবনে দুঃখ থাকবেই, সে সকল দুঃখের মধ্যেই আনন্দ আছে। দুঃখ আছে বলে আমরা সুখী হলে বুঝতে পারি আমরা সুখী। নীলা যতই নিজেকে বোঝায় সে ভালো আছে, ততই তার অবস্থা খারাপ হয়। তবুও সে ভেঙে পড়তে চায় না, সময়গুলো নিজের মতো করে কাটাতে চায়। দুনিয়াতে কেউ কাউকে সুখী করে না। সুখী হতে হলে দুঃখগুলোকে ভালো করে চিনতে হয়। যে দুঃখ আমাদের দুঃখী করে সেগুলোকে সহজভাবে মেনে নিতে পারলে জীবন সুন্দর ও সুখী। সে যে হাসপাতালে আছে সেটি তার বাবার হাসপাতাল। নামটা রাখা হয়েছে তার মা জাহানারার নামে। নীলার এই আরামদায়ক কেবিন, প্রয়োজনীয় সব ব্যবস্থা সবই মায়ের ইচ্ছায়। তার দেখাশোনার জন্য সারাক্ষণ কেউ না কেউ পাশে থাকে। সে কেবল বেডের পাশের বেল চাপলেই কেউ এসে হাজির হয়। কখনো কখনো নীলার মনে হয় সে যেন কোনো 5 স্টার হোটেলে আছে। পার্থক্য শুধু একটাই, গ্রানে। হাসপাতালের অদ্ভুত একটা গ্রান আছে। প্রথমে তার অস্বাভাবিক লাগলেও এখন এই অদ্ভুত গ্রান তার আর খারাপ লাগে না। শুধু তখনই খারাপ লাগে যখন কারো কান্নার শব্দ ভেসে আসে দূর থেকে। সে বুঝতে পারে আরও একটি প্রাণের সমাপ্তি হয়েছে। মানুষের জীবন অদ্ভুত, যেন কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী সবাই নীলাকে চেনে। সে খুব সহজে মানুষের সঙ্গে মিশে যেতে পারে, সবাইকে আপন করে নিতে জানে। এমনও হয়েছে কোনো রোগী ছাড়া পাওয়ার পরেও আবার এসেছে শুধু তার সঙ্গে দেখা করতে। এসব মুহূর্ত নীলার মন ভালো করে দেয়। মনে হয় জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। তবু সব কিছুর মাঝেও এক কোণে তার মন খারাপ থেকে যায়। সে যার অপেক্ষায় আছে সে আসে না। সে কি আসবে নীলা জানে না, তবু সে অপেক্ষা করে। আজকাল তার অপেক্ষা করতেও ভালো লাগে। মানুষের জীবনের বড় একটা সময় কেটে যায় অপেক্ষায়। কারো কারো অপেক্ষা শেষ হয় মৃত্যু দিয়ে, তবুও মানুষ আশায় বাঁচে। যদি সেই আশাটাও কোনো একদিন শেষ হয়ে যায়, তবে বাঁচার ইচ্ছাটাই মরে যায়। নীলা বিশ্বাস করে এমন কোনো দিনে সে মারা যাবে যেদিন তার কোনো আশা থাকবে না, যেদিন তার সকল অপেক্ষার সমাপ্তি হবে, তার জীবনের সমাপ্তি হবে। চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন বইটি পড়ছে নীলা। পিপ নামের এক ছেলের গল্প, তার বেড়ে ওঠার গল্প। তার জীবনের আশাগুলো একের পর এক ব্যর্থ হওয়ার পরেও সে কীভাবে জীবনের সাথে লড়ে, বইটিতে তার সেই গল্পটাই দেখানো হয়েছে। পিপ তার পুরনো প্রেমিকাকে খুঁজে ফেরে, হয়তো পাবে, হয়তো আর কখনো পাবে না। ঠিক এমন জায়গায় এসে নীলাকে থামতে হলো। দরজা খুলে ভেতরে ঢুকলো জাহানারা। মেয়েকে বই বন্ধ করতে দেখে তিনি মৃদু হাসলেন। কেমন আছিস? শরীর এখন ভালো? চেয়ার টেনে নীলার পাশে বসে জাহানারা জানতে চাইলেন।
সকালের দিকে একটু খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জাহানারার চোখে গভীর মমতা, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নীলার অসুখ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু মেয়ের সামনে তিনি দুর্বলতা প্রকাশ করতে চায় না। তবুও যতই সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে না কেন, কোনো এক মুহূর্তে তার চোখের কোণে জল চলে আসে। তুই আবার এমন বই পড়ছিস? মৃদু স্বরে বললেন জাহানারা। সব সময় দুঃখের গল্প পড়িস কেন? জীবনে এত কষ্টের মধ্যেও বই পড়ে আরও দুঃখ বাড়ানোর দরকার আছে? নীলা হেসে বলল, এই কষ্টগুলোর মধ্যেও এক ধরনের ভালো লাগা আছে মা। পিপ যেমন বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়ায়, আমার ভেতরেও যেন সেই রকম একটা শক্তি জেগে ওঠে। আমি যেন সাহস পাই, ভেঙে না পড়ি। সেই কারণেই এমন গল্প পড়ি। তাছাড়া গল্পটার শেষ এখনো জানি না। পিপ কি শেষ পর্যন্ত তার ভালোবাসাকে খুঁজে পাবে, নাকি কখনোই পাবে না? এই অনিশ্চয়তাই বইয়ের পাতায় পড়তে ভালো লাগে। জানো মা, মানুষের জীবন অদ্ভুত। আমরা যা চাই তা পাই না, যা চাই না তাই কেন হয় মা? নীলার মুখে এক বিষণ্ণ হাসি। নীলার হাসির মধ্যেও দুঃখ টের পায় জাহানারা। সে বলে, সকালে কি হয়েছিল? তেমন কিছু না মা, একটু অস্থির লাগছিল। নার্স এসে দেখে বলেছে আমি একদম ঠিক আছি। নীলা সবটা বলল না। সে মানুষটাকে চিন্তায় ফেলতে চায় না, দুঃখ দিতে চায় না। তার জন্য এমনিতেই মানুষটার জীবন এলোমেলো হয়ে আছে। নীলামা, বলো মা। আজ বাসায় চল। মা, তুমি কেন এই কথাটা বারবার বলো? তুমি জানো আমার উত্তর কি হবে, তবুও কেন বলো? অন্তত আজ চল, কাল আবার চলে আসিস। আজকের দিনটা না হয় সবাই মিলে। জাহানারার কথা শেষ করতে পারল না। নীলা বলল, আজ কি? আজ কি এমন বিশেষ দিন যে বাসায় যেতে হবে? সে একটু থেকে আবারও বলে, আজ আমার জন্মদিন, তাই তো? জন্মদিন বলে বাসায় যেতে হবে? বাসায় গেলে কি হবে? জাহানারা আর কোনো কথা বলতে পারল না। সে চুপচাপ বসে রইল। নীলা আবার বলল, আমি এখানে ভালো আছি মা। ব্যথা উঠলে সঙ্গে সঙ্গে চিকিৎসা পাচ্ছি। এখানে থাকলে আমার কষ্ট কম হয়। নীলা চুপ থেকে আবার বলল, বাসায় গিয়ে তোমার ভেজা চোখ দেখতে ভালো লাগে না। তাছাড়া তুমি তো প্রতিদিন আসো, একবার করে আমাকে দেখে যাও, আমার সঙ্গে গল্প করো, আমার ভালো লাগে। এছাড়া আমি এখানে ভালো আছি মা। আমাকে নিয়ে এত চিন্তা করো না। নিয়তির উপর কারো হাত নেই। আমি সব মেনে নিয়েছি, তোমরাও মেনে নাও। চাইলেই কি সব মেনে নেওয়া যায়? তুই কি সত্যি মেনে নিতে পারছিস? জাহানারার চোখ ভেজা। তোমরা মেনে নিতে পারলে আমিও সহজে মেনে নিতে পারতাম, কিন্তু এই যে তুমি কাঁদছো, আমার খারাপ লাগে, তুমি বুঝো না? তুমি জানো, তবু এভাবে সারাক্ষণ কাঁদো। আমার যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় তোমাদের কান্না দেখলে। এবার চোখ মুছো প্লিজ। নীলা কথা শেষ করে তার মায়ের দিকে এগিয়ে এসে জাহানারার চোখ মুছে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এভাবেই কেটে যায় সময়। ততক্ষণে নীলার বাবা হাসান এসে বলে, মা মেয়ের ভালোবাসা দেখে হিংসা হচ্ছে আমার। নীলা বলে, হিংসা করে লাভ নেই বাবা, আমি কিন্তু মাকে বেশি ভালোবাসি। নীলার কথা শুনে জাহানারার মুখ আলোকিত হয়ে ওঠে। সে হাসে। আজ আমার ছোট মেয়ে নিহা নেই বলে আমাকে সবাই পর করে দিচ্ছে। কে বলল আমি নেই? এই তো আমি চলে এসেছি বাবা। এবার দেখব কে কাকে পর করে দেয়। নিহা রুমে ঢুকে বলল। নিহার হাতে কেকের বক্স। সে কেকটা টেবিলে রেখে বাবার পাশে এসে দাঁড়ায়। সে আবারও বলে, বাবা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপুর ভালোবাসতে হবে না। হাসানের চোখও এবার উজ্জ্বল হয়ে উঠল। সবাই হাসছে। সবার চোখে মুখে অনেক সময় হাসি লেগে থাকে। জাহানারা পাশে বসে সবার হাসি তামাশা দেখে তার চোখ জ্বলজ্বল করে ওঠে।
তার বুকের মধ্যে সুখ অনুভব হয়। একটু আগের মন খারাপ এখন আর নেই। আপু, শুভ জন্মদিন। নিহা এক গুচ্ছ ফুল নীলার হাতে গুজে দেয়। ধন্যবাদ ছোট্ট, দোয়া করি সবসময় ভালো থাক। হাসান আর জাহানারাও নীলাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। ছোট্ট একটা উপহার দিল তারা। সবাই মিলে কেক কাটার সময় নীলার মুখে হাসি ফুটল, চোখে খুশির ঝিলিক। মুহূর্তটা যেন এক টুকরো আলোয় ভরে উঠল কেবিনটা। দুপুরে তারা সবাই একসাথে মাদুর বিছিয়ে খেলো। এই পুরো সময় জাহানারা চুপচাপ, কারোর চোখে পড়ে না তার নীরবতা। তিনি সবার কথা শুনছেন, মাঝে মধ্যে হেসে উঠছেন, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত শূন্যতা ঘুরপাক খাচ্ছে। জাহানারা চায় এই মুহূর্তটা যেন চিরদিন স্থির থাকে। সবাই এমনভাবে পাশে থাকুক, হাসুক, কথা বলুক, একসাথে থাকুক। নীলার কথা তার মনে পড়ে যায়। মানুষ যা চায় তা সবসময় পায় না। জাহানারা ভাবে, এই দুনিয়ায় অন্তত সময় ধরে ভালোবাসার মানুষের পাশে থাকা যায় না কেন? কেন যায় না? আকাশ, আমি কে? ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা। আমার নাম কি? প্রেমিকা। কার প্রেমিকা? আকাশের প্রেমিকা। প্রেমিকার বুঝি নাম নেই? নাম কেন থাকতেই হবে? তুমি আজও আমার নাম মনে করতে পারছো না, তাই না? পারছি না। আর আমি মনে করতে চাইও না। কেন চাও না? আমাকে মনে করতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়, কিন্তু যতই চেষ্টা করি না কেন মনে পড়ে না। তখন আমার ভীষণ কষ্ট হয়, মাথার ভেতর যন্ত্রণা হয়, তীব্র এক ব্যথা ছড়িয়ে পড়ে শরীরে। তখন নিজেকে খুব অসহায় লাগে, কান্না পায়। তোমাকে মনে করতে হবে না আকাশ, আমি মনে হয় তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না, একদমই না, আমারই দোষ। আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। তোমাকে আজীবন মনে রাখবো বলেছিলাম, কিন্তু ভুলে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা তাকেই করতে হয় যার উপর রাগ থাকে, কিন্তু আমি তো তোমার উপর কখনো রাগ করিনি, অভিমানও করিনি। তাহলে কী জন্য ক্ষমা করব? কেন রাগ করনি? তোমার রাগ করা উচিত। তোমার উপর রাগ করে থাকতে পারি না আকাশ, তবুও আমি দুঃখিত। আকাশ একটু থেমে তারপর সে বলে, দেখো, একদিন আমার সব মনে পড়ে যাবে। আর একবার যদি মনে পড়ে, তোমাকে আর কখনোই ভুলবো না, কথা দিলাম। আমাকে মনে করতে যদি তোমার খুব দেরি হয়ে যায় তখন? প্রশ্নটা শুনে আকাশ চুপ হয়ে যায়, চোখের কোণে অদৃশ্য এক ছায়া নামে। আচ্ছা শোনো, এসব কথা আজ থাক। তুমি কি আমাকে একটা কবিতা শোনাবে? কবিতা শুনবে? কেন শুনবো না? তোমার কণ্ঠে কবিতা শুনলে আমার মন ভালো হয়ে যায়। তুমি যখন কবিতা শোনাও তখন আমার দুনিয়ার যাবতীয় দুঃখ যেন হাওয়ার মতো উড়ে যায়। আচ্ছা শোনো তাহলে। আর একটুখানি ধরে থাকো হাত, কাল যদি না আসে দিন, কাল যদি ভালো না বাসো আমায়, তাই আজ আর একটুখানি বেশি ভালোবাসো। আর দুই পা একসাথে চলো, কাল যদি হাঁটা না হয় চেনা পথের বাঁকে, কাল যদি উড়ে যাও অচিন কোনো দেশে, তাই আজ দু পা মিলে আর একটুখানি হাঁটো। আর একটুখানি আমার পাশে থাকো, এক সন্ধ্যা কেটে যাক, আর একটু রাত হোক গভীর, কাল যদি ঘুম না ভাঙে তোমার আমার, তাই আজ আর একটুখানি থাকো, আর একটু ভালোবাসো। কি সুন্দর কবিতা! তোমার চেয়ে সুন্দর নয়। আমি সুন্দর? সুন্দর। তোমার চোখ, নাক, মুখ সব কিছুই যেন এক একটা কবিতা। হয়েছে, আমাকে আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা বলছি না। যখন সুন্দর কোনো লেখা পড়ি তখন তোমার কথা মনে পড়ে যায়। মনে হয় লেখক যেন তোমাকে কল্পনা করেই লিখেছে। আমি যদি কবি হতাম, আমার সমস্ত লেখা তোমাকে ঘিরেই লিখতাম। আমি যদি ফুল হতাম, শুধু তোমার জন্যেই ফুটতাম।
তোমার খোঁপায় গুজে থাকতাম। আমি যদি পাখি হতাম তোমাকে নিয়ে উঠতাম, কিন্তু আমি তো মানুষ, আর মানুষ যা চায় তা হয়তো সবসময় পায় না, যেমন আমি তোমাকে চেয়েও পাচ্ছি না। এবার আমাকে যেতে হবে আকাশ। কোথায় যাবে? অন্ধকারে। তুমি যেদিন আমাকে মনে করতে পারবে সেদিন আমি থেকে যাব। যেও না এখনই, যেতেই হবে। নিঃশব্দের মধ্যে আকাশ মৃদু গলায় বলে ওঠে, তুমি যেও না। তুমি চলে গেলে মৃত্যু আমাকে জড়িয়ে ধরে। আকাশের ঘুম ভাঙল আবিরের ডাকে। সে ঘুম ঘুম চোখে বলল, কোথায় যাচ্ছিস? আজ আরেকটা ইন্টারভিউ আছে। আচ্ছা, সাবধানে যাস, আর শুভকামনা। তুই এবার উঠ, ফ্রেশ হয়ে খেয়ে নে। সারাদিন রুমে থাকতে তোর ভালো লাগে? এখানে আসার পর কোথাও বের হলি না। আন্টি কল দিয়েছিল, তোকে বাসায় যেতে বলেছে। বাসা থেকে আজ ঘুরে আয়, ভালো লাগবে। বাসায় যাওয়ার ইচ্ছা নেই, ও বাসায় যেতে ইচ্ছে করে না। তবুও আন্টি সব সময় তোর জন্য চিন্তা করে। মানুষটার বয়স হয়েছে, অন্যের উপর রাগ করে আন্টিকে কেন অবহেলা করছিস? তোর খোঁজ নেওয়ার জন্য মানুষটা প্রতিদিন আমাকে একবার করে কল দেয়। অন্তত মাঝে মধ্যে বাসায় গিয়ে আন্টির সাথে দেখা করে আসতে পারিস, মানুষটা খুশি হবে। আচ্ছা, যাব। যাস কিন্তু ভুলে যাস না আবার। আচ্ছা আচ্ছা, ভাবলেশীনভাবে উত্তর দেয় আকাশ। আমি বের হলাম। সকালের খাবার তৈরি করে রেখেছি, খেয়ে নিন। আচ্ছা, তুই এবার বের হ, না হলে দেরি হয়ে যাবে। ঢাকার যে জ্যাম। আবির বেরিয়ে যায়। দরজা বন্ধ করে আকাশ আবারও অলস ভঙ্গিতে শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও তার ঘুম আসে না। বিরক্ত হয়ে একসময় উঠে পড়ে, ফ্রেশ হয়ে নেয়। তারপর নাস্তা করে নিজের জন্য 1 কাপ চা বানায়। চায়ের মগ আর একটা কবিতার বই হাতে নিয়ে ছাদে চলে আসে। ইদানিং আকাশের কবিতা পড়তে ভালো লাগে। এই ভালো লাগার পিছনে একটা অদ্ভুত কারণ আছে। স্বপ্নে সে কাউকে কবিতা পড়ে শোনায়। একদিন ঘুম ভেঙে সে অবাক হয়ে ভাবে, সে তো কখনো কবিতার বই পড়েনি, তাহলে স্বপ্নে কবিতা জানল কিভাবে? অবশ্য স্মৃতি হারানোর আগে সে বই পড়তে ভালোবাসত কি না তা তার মনে নেই, মনে করতে চায়ও না। প্রতিটা কবিতা যেন তার না বলা কথা। প্রতিটা লাইনে সে খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া অনুভূতি। মাঝে মধ্যে সে অবাক হয়ে ভাবে, একজন মানুষ কেবল কয়েকটি লাইনে কিভাবে তার জীবনের গল্প বলে ফেলে। বিষয়টা তাকে অবাক করে। যেমন গত রাতে পড়া 2টি লাইন এখনো তার মাথার ভেতর ঘুরছে। যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উঠতে পারে না। আকাশ চায়ে চুমুক দেয়। হাতে থাকা বিষাদের আয়ু 3 প্রহর। বইটি খোলে। গতকাল অর্ধেক পড়েছিল, আজ ঠিক করলো যেভাবে হোক পুরো বইটা শেষ করবে। কবিতার পাতায় চোখ রাখছে, মাঝে মধ্যে চায়ের মগে ঠোঁট ছোঁয়াচ্ছে। হঠাৎ দূরের এক ছাদে তার দৃষ্টি পড়ে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে। আকাশ একটু ভালো করে লক্ষ্য করলো, ভুল দেখছে না। মেয়েটাকে সে চিনতে পেরেছে। এই সেই মেয়ে যাকে সে সেদিন রাতে দেখেছিল। মুহূর্তেই বইয়ের প্রতি মনোযোগ হারিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। দূর থেকে মুখ স্পষ্ট বোঝা না গেলেও খোলা চুলে মেয়েটার দারুণ লাগছে। তার হাতেও একটা বই, সে গভীর মনোযোগে পড়ছে। সকালে রোদের উষ্ণতা তখন শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে তাপ বাড়ছে, কিন্তু মেয়েটার সেদিকে কোনো খেয়াল নেই। মনে হলো পৃথিবীর বাকি সব কিছু তার কাছে গুরুত্বহীন। অন্যদিকে আকাশ তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার মনে অদ্ভুত এক মায়া ছুঁয়ে গেল। সে অনুভব করলো মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, পরিচিত হতে মন চাইছে, কিন্তু সম্ভব নয়। কোনো হাসপাতালের ছাদে গিয়ে কাউকে এভাবে ডেকে কথা বলা যায় না। তবুও ইচ্ছেটা দমন করতে পারছে না, বরং কৌতূহলটা আরও বেড়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটা বই থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। মুহূর্তে আকাশ অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে বইয়ের পাতায় চোখ রাখল।
যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর আবার তাকাতেই দেখে মেয়েটা সেখানে নেই। পুরো ছাদ ফাঁকা। তীব্র রোদে খা খা করছে। সেই আলো তার চোখে লাগছে, আর বুকের ভেতর একরকম হালকা শূন্যতা অনুভব করছে। কেন যেন মনটা খারাপ হয়ে গেল আকাশে। রুমে ফিরে বইটা শেষ করলেও কোনো তৃপ্তি পেল না। মেয়েটার ভাবনা বারবার মাথায় ঘুরছে। কে সে? কোনো রোগী নাকি ডাক্তার? অনুমান করতে চাইলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। দুপুরের একঘেয়েমি আরও বাড়ছে। অবশেষে কোনো ভাবনা চিন্তায় না গিয়ে সে দ্রুত তৈরি হয়ে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল জাহানারা হাসপাতালের সামনে। ভেতরে ঢুকবে নাকি বাইরে থেকেই ফিরে যাবে বুঝতে পারছে না। হাসপাতালের সামনে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেলো। কিছুক্ষণ হাসপাতালের এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, তবুও কোনো সিদ্ধান্ত নিতে পারল না। শেষে নিরুপায় হয়ে সোজা চলে এলো শাপলা চত্বর। আকাশ বসে আছে তার বড় ভাই ইমনের অফিসে। তাদের বাবার একটি বিস্কুট ফ্যাক্টরি ছিল। বাবা মারা যাওয়ার পর ইমনই ব্যবসার দায়িত্ব নেয়। তার হাত ধরেই ব্যবসা নতুন রূপ পায়। এখন শুধু বিস্কুট ফ্যাক্টরি নয়, তাদের আরও কয়েকটি ফ্যাক্টরি হয়েছে। ব্যবসার পরিধিও বেড়েছে, সঙ্গে ইমনের ব্যস্ততাও। আকাশ আসলে কোনো বিশেষ কারণ ছাড়াই এখানে এসেছে। কোথায় যাবে ঠিক করতে না পেরে হঠাৎ মনে হলো ইমনের অফিসে যাওয়া দরকার। যদিও দরকার কথাটা ঠিক নয়, বরং অনেক দিন ভাইকে বিরক্ত করা হয়নি, তাই এসেছে। আরেকটা কারণও আছে, মাঝে মধ্যে দেখা না হলে ইমন যেন ভুলে না যায় বাবার সম্পত্তির অর্ধেক ভাগীদার সে। স্যার, আপনাকে ডেকেছেন, অফিসের পিয়ন এসে জানালো। আকাশ আস্তে ধীরে উঠল। দরজায় নক করতেই ভেতর থেকে ইমনের কণ্ঠ ভেসে এলো, ভেতরে আয়। আকাশ ভেতরে ঢুকে বসতে বসতে বলল, কেমন আছো? ইমন ব্যস্ত দৃষ্টিতে ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, ব্যবসার নানা রকম ঝামেলায় আছি। তুই কেমন? আমি ভালোই আছি। ভাবি কেমন আছে? ইমন একটু থেমে কিছুটা বিস্ময়ের মুখে উত্তর দিল, ও ভালো আছে। আকাশ ইচ্ছে করে ভাবির কথা তুলেছে, কারণ সে জানে এতে ইমন একটু হলেও অস্বস্তিতে পড়বে। মানুষটার সাথে তার বিরাট ঝামেলা। সে আকাশকে দু চোখে দেখতে পারে না। সেজন্যই আকাশ বাসা ছেড়ে চলে গিয়েছে, একা একা জীবন কাটাচ্ছে। অবশ্য আকাশও চায়নি তার জন্য ব্যবসায় প্রতিদিন ঝামেলা হোক, তাকে নিয়ে অশান্তি হোক। সেজন্য সে একদিন হুট করে বাসা ছেড়ে আবিরের কাছে চলে আসে। তার চলে আসাতে সবাই খুশি হলেও তার মা অনেক কেঁদেছে। হঠাৎ অফিসে এলি, কোনো দরকার? ইমনের কথায় আকাশের ভাবনায় স্রোত থেমে গেল। সে বলল, না, অনেকদিন তোমাকে দেখি না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। বাসায় গিয়েছিলি? না, যাইনি। মাঝে মধ্যে আসিস, মা তোকে নিয়ে খুব চিন্তা করে। তুমি চাও আমি বাসায় যাই? আকাশের এই আকস্মিক প্রশ্নে ইমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কেন চাইব না? তুই তো আমার ছোট ভাই। আচ্ছা, আকাশ নিরাসক্তভাবে উত্তর দিল, কিন্তু তার চোখ এড়িয়ে গেল না ভাইয়ের মুখে ফুটে ওঠা বিব্রত ভাবটা। ইমন প্রসঙ্গ বদলাতে চাইল, বলল, টাকা পয়সা লাগবে কোনো? না, আপাতত লাগবে না, তবুও তোর অ্যাকাউন্টে কিছু পাঠিয়ে দিচ্ছি, যদি লাগে খরচ করিস। টাকা লাগবে না, যদি লাগে আমি নিজে চেয়ে নিব। আকাশের কথা উপেক্ষা করে ইমন মোবাইল বের করে দ্রুত একটা বড় অঙ্কের টাকা ট্রান্সফার করে দিল। তারপর বলল, এত ভেবে লাভ নেই, দরকার হলে আবার জানাস। আচ্ছা, আমি এখন উঠি, তোমার অনেকটা সময় নষ্ট করলাম। দুপুরে খেয়ে যা, আমি পিয়নকে বলছি খাবার নিয়ে আসতে। না, দরকার নেই ভাই, আমি খেয়ে এসেছি। মিথ্যা বলে আকাশ উঠে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বেরিয়ে এলো। ভেতরে ভেতরে তার প্রচণ্ড বিরক্ত লাগছে। আর কিছুক্ষণ সেখানে থাকলে হয়তো নিজেকে ধরে রাখতে পারত না, তাই সে বেরিয়ে এসেছে।
আকাশ কোনো ঝামেলা চায় না। জীবনে কখনো সম্পত্তি বা টাকার লোভ তার ছিল না, কিন্তু এই কথাটা সে কোনোদিন ভাই বা ভাবিকে বোঝাতে পারেনি। পুরনো কথা এখন তার আর ভাবতে ইচ্ছে করে না। অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে তার মন আবার ভেসে গেল অন্যখানে, যেখানে একটি মেয়ে ছাদে বসে পড়ছে। আচ্ছা, মেয়েটির নাম কি? আকাশ ভাবতে থাকে। আকাশ দুপুরে এক হোটেলে খেয়ে সোজা চলে এলো তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দুর্ঘটনার পর থেকে সে টিএসসির দিকে তেমন আসেনি, আসতেও চায়নি। কয়েকবার আবিরের জোড়াজুড়িতে এসেছিল, কিন্তু প্রতিবারই অভিজ্ঞতা ভালো হয়নি। এই জায়গার মানুষ, সময়, স্মৃতি কিছুই তার মনে নেই। সে কলা ভবনের সামনে দিয়ে হাঁটছে। হঠাৎ দূর থেকে কেউ তাকে ডাকলো। আকাশ থেমে দাঁড়ালো। দেখলো এক যুবক তার দিকে ছুটে আসছে। আকাশ না? আকাশ লোকটিকে চিনতে পারল না, তবুও ভদ্রভাবে উত্তর দিল, আমাকে বলছেন? আর কাকে বলবো? তুই কি আমাকে চিনতে পারছিস না? ঠিক চিনতে পারছি না, আকাশ সরলভাবে স্বীকার করলো। বন্ধুকে ভুলে গেছিস? আমি মেহেদি। মেহেদি নামটা মুখে আনলেও আকাশের মনে কোনো ছবি ফুটে উঠল না। মেহেদির উজ্জ্বল মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বছর খানেক যেতে ভুলে গেলি? আসলে থাক, বাদ দে। মেহেদি আকাশের কথা কেটে দিল। এখন বল, তুই কেমন আছিস? এই তো চলছে, সংক্ষিপ্ত উত্তর আকাশের। চল চা খেতে খেতে আড্ডা দেই। আকাশ মুখের উপর না বলতে পারল না। তারা হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকের চায়ের দোকানে গেল। মেহেদি কথা বলছে একের পর এক, আর আকাশ শুধু হুম বা না বলে সাড়া দিচ্ছে। ভেতরে ভেতরে সে খুব অস্বস্তি বোধ করছে, ভয়ানক বিব্রতকর লাগছে, তবুও যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে। হঠাৎ মেহেদি জিজ্ঞেস করলো, গোধূলির খবর জানিস? আকাশ থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, গোধূলি? এখন আবার বলবি না তুই গোধূলিকেও ভুলে গেছিস? মেহেদির চোখে মুখে কৌতূহল আর ব্যঙ্গের মিশ্রণ। আকাশ বুঝল মেহেদি তার সঙ্গে মজা নিচ্ছে, কিন্তু কথাগুলো তার ভেতরটা কেমন যেন ঝাঁকুনি দিল। বিরক্ত হয়ে বলল, আমার একটা জরুরি কাজ আছে, যেতে হবে। পালাচ্ছিস? মেহেদির ঠোঁটে জঘন্য এক হাসি খেলা করছে। পালাবো কেন? না, পালাতেই পারিস, এতে দোষ কি? গোধূলিকে আগেই বলেছিলাম তুই ওর জন্য সঠিক মানুষ না। মেয়েটা আমার কথা শুনল না, এখন তো বুঝেছে গরিবের কথা বাসি হলে ফলে। আকাশ কোনো উত্তর দিল না। সে বুঝতেই পারছে না মেহেদি কী বলছে, কিংবা সে কেন এমনভাবে বলছে। মেয়েটার জন্য দুঃখ হয়। মেহেদি অভিনয় করে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু চোখে মুখে স্পষ্ট বিদ্রূপ। আকাশ দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিল। সে এক মুহূর্তও আর সেখানে থাকতে চায় না। মেহেদি আরও কিছু বলছিল, কিন্তু শব্দগুলো আকাশের কানে পৌঁছালো না। সে হেঁটে অনেকটা দূরে চলে এসেছে। সে জানে মেহেদি এখনও হাসছে, তাকে নিয়ে হাসছে। আকাশে সেই পুরনো মাথা ব্যথা হঠাৎ ফিরে এলো আবার। ধীরে ধীরে তা ভয়ঙ্কর রূপ নিতে লাগলো। মাথার ভেতর অসংখ্য এলোমেলো চিন্তা ডানা প্রসারিত করে ছড়িয়ে পড়ছে। গোধূলিকে? নামটা তার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে। কি তার পরিচয়? যাদের সে ভুলে গেছে তাদের মধ্যে কি গোধূলিও একজন, নাকি এই নাম অন্য কারো? গোধূলির সঙ্গে তার সম্পর্ক কী ছিল? সে কি তাকে ভালোবাসতো? যদি ভালোবাসতো তাহলে এখন সে কোথায়? কেন কোনো দিন দেখা করতে আসেনি? নাকি তাদের সম্পর্কে শেষ হয়ে গিয়েছে? প্রশ্নগুলোর ভিড়ে আকাশের মাথা ভারী হয়ে উঠেছে। তার মনে হচ্ছে সে কাউকে ভুলে গেছে, এমন কাউকে যাকে ভোলা উচিত ছিল না কখনো। ভাবনাগুলো এখন একেবারেই অগোছালো। তার মস্তিষ্কে যেন এক ভয়ানক ঝড় বইছে। কখন সে টিএসসি থেকে হাঁটতে হাঁটতে মতিঝিল এসে পড়েছে নিজে জানে না। মানুষের ভিড়, রোদের গরম বাতাস, গাড়ির শব্দ, সব মিলিয়ে সে যেন এক অজানা ঘোরে হাঁটছে। পা ফেলছে অনিয়মিতভাবে, শরীর ভারী লাগছে। আকাশ অস্বাভাবিকভাবে হাঁটছে।
পা ফেলছে এলোমেলো, নেশাগ্রস্ত মানুষের মতো হেঁটে চলেছে। মাথার মধ্যে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সে আর কিছু ভাবতে চায় না, কিন্তু সে ভাবা বন্ধও করতে পারছে না। কেবল তার অবচেতন মন বলছে তার হাতে সময় নেই। স্মৃতির এক রহস্য তাকে দ্রুত সমাধান করতে হবে। যদি দেরি হয়ে যায় তবে সে সব কিছু হারিয়ে ফেলবে। তাকে যা করার দ্রুত করতে হবে। হঠাৎ আকাশ অনুভব করল সে যেন শূন্যে ভাসছে। চোখের সামনে দুনিয়া ঘুরছে বৃত্তাকারে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। একে একে সব কিছু দূরে সরে যাচ্ছে। তারপর হঠাৎই অন্ধকার। চারপাশে মানুষের হইচই। অস্পষ্ট শব্দে ভরে উঠেছে বাতাস। আকাশে মনে হলো হাজার হাজার মানুষ তাকে ঘিরে আছে। সে কোথায়? কি হয়েছে তার? কেন এভাবে মাটিতে পড়ে আছে? উঠতে যাবে, কিন্তু হাত তুলতেই বুঝলো তার শরীরে কোনো শক্তি নেই। চোখ নামিয়ে দেখলো হাত রক্তে ভিজে আছে। মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত। চেতনা ক্রমশ ফিকে হয়ে আসছে। তবু অনুভব করলো কেউ তার মাথাটা তুলে নিজের কোলের উপর রেখেছে। এক কোমল নারী কণ্ঠে বলছে, ভয় পাবেন না, আপনার কিছু হবে না, সাহস রাখুন। আকাশে মনে হলো এই কণ্ঠটা তার খুব চেনা। স্বপ্নে যে মেয়েটার সঙ্গে সে কথা বলে, ঠিক সেই কণ্ঠটা শুনলেই তার সব অস্থিরতা হারিয়ে যায়, মন শান্ত হয়ে যায়। আকাশ কষ্ট করে বলার চেষ্টা করলো, আমার আর ভয় নেই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তার কথা কেউ শুনল না। সে মেয়েটির মুখ দেখতে চাইল। চোখ খুলে তাকাতেই তার সামনে ভেসে উঠল সেই পরিচিত মুখ। খোলা চুলের মেয়েটা, যাকে সে সকালে ছাদে দেখেছিল। যে মেয়েটার সঙ্গে কথা বলার জন্য সারাটা দিন সে নানা উপায় খুঁজছিল। মেয়েটা কি সত্যি এখন তার সামনে, নাকি এগুলো শুধু বিভ্রম? আর কিছু ভাবার শক্তি নেই আকাশের। ভারী হয়ে এলো চোখের পাতা। পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল।